প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করছি আমাদের নিয়মিত আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান। আজ মঙ্গলবার আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন একজন শিশু শিল্পী এম শামীম ইয়াসার শামস। শামস আমাদের গাইবান্ধার সন্তান। শামস শিশু শিল্পী হলো শামসের মুন্সিয়ানা, শামসের সঙ্গীত পরিবেশনা আপনাদেরকে মুগ্ধ করবে। শামসের গানের জীবনে কীভাবে আসা, শামসকে নিয়ে আমরা কথা বলবো, ফাঁকে শামসের সঙ্গে আমরা আলোচনা করবো এবং গান শুনবো। প্রিয় শ্রোতা, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথি শামসের কাছে। শামস, তোমার নামটা তো হচ্ছে এম শামীম ইয়াসার শামস। জি, ওই জন্য আমি দেখে বললাম, আমি তোমাকে শামস বলে ডাকছি। রেডিও সারা বেলায় তোমাকে স্বাগতম। তুমি বোধহয় প্রথম আসলে আজকে, যদিও চাইল্ড ক্লাবে আগে অনুষ্ঠান করেছো, জি, এই অনুষ্ঠানে আমার অনুষ্ঠানে আজকে তুমি প্রথম এসেছো। জি। তো আমি ঘোষণা দিলাম দর্শক শ্রোতাদের, এখনই বললাম যে শামস, তোমার সাথে কথা বলবো, তোমার সঙ্গে আমি আলাপ করব এবং সেই সাথে কিছু গান শুনবো, 2-3টা গান শুনবো। জি, তো তোমাকে আজকে কেমন লাগছে? রেডিও সারা বেলায় তোমার অনুভূতি কেমন আজকে? জি, আমার এখানে আসে খুবই ভালো লাগছে। বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাকে মিলু আঙ্কেল, এবং ধন্যবাদ জানাই রেডিও সারাবেলাকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আচ্ছা শামস, তুমি কিন্তু তোমাকে দেখে কিন্তু মনে হয় তুমি এত ভালো গান গাও। তোমার গান আমি আগেও শুনেছি, জি, আজকেও এই শুরু হওয়ার আগে তুমি বাইরে যখন চেঞ্জার হারমোনিয়াম 2-1টি লাইন গাচ্ছিলে, জি, আমি কিন্তু মুগ্ধ হয়েছি তখনই। জি। তো আমরা গানের আগে একটু দিয়ে একটা কথা বলবো। তোমার পরিচয়টা আগে যদি আমি দর্শক শ্রোতাদেরকে বলি, তোমার নামটা তুমি তো আমি দর্শক শ্রোতাদেরকে বলে দিলাম যে এম শামীম ইয়াসার শামস। জি। তোমার আব্বুর নাম, তোমার বাড়ি একটু যদি বলো সংক্ষেপে, আবার তারপরে আমি আস্তে আস্তে আসবো তোমার সঙ্গীতে হাতে খড়ি কোথায় হয়, কিভাবে হয়। তো আমি এম শামীম ইয়াসার শামস। আমি বর্তমানে 8ম শ্রেণীতে পড়াশোনা করছি গাইবান্ধা জেলার এসকেএস স্কুল অ্যান্ড কলেজে। এসকেএস স্কুল অ্যান্ড কলেজে। জি। আমার বাবার নাম এটিএম রকুনুজ্জামান, তিনি চাকরিজীবী, এবং আমার মা মোসাম্মদ সাবিনা ইয়াসমিন, তিনি হাউসওয়াইফ। আর আমি বর্তমানে থাকি গাইবান্ধা সদরের শাপলা মিলে, আর আমার দাদু বাড়ি গাইবান্ধা জেলারই লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে। জি, তো তোমার বাবা তো এসকেএস ফাউন্ডেশনে চাকরি করে, আমার কলিগ। জি, আমার সাথে তার খুবই খুবই ভালো সম্পর্ক। আমি আগেই বলে দিয়েছি কিন্তু যে শামসকে কিন্তু নিয়ে আসছি রেডিওতে, আপনি শুনবেন ওখান থেকে। উনি নিশ্চিত, আমি জানি উনি শুনছে এখানে। আচ্ছা, এই যে তোমার পরিচয় আমি পেলাম, শুরুতে আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক এবং লেখক এমদাদুল হক মিলন গাইবান্ধা এসেছিলেন কোনো এক অনুষ্ঠানে, এসে তোমার গান শুনেছে। সেই অনুষ্ঠানে গান শোনার পরে সে তো মুগ্ধ। জি, হ্যাঁ, সেই সময় তোমার গান শোনার পরে তোমাকে সম্মাননা দিয়েছে। জি। তো এই অনুভূতিটা যদি একটু বলো যে কেমন, কিভাবে সম্মাননা দিল তুমি। জি, তিনি এমদাদুল হক মিলন স্যারের আগমনের কারণে আমাদের এসকেএস স্কুল অ্যান্ড কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাকে উদ্দেশ্য করে আর কি অনুষ্ঠানটার আয়োজন করা হয়। তো সেখানে আমার গান গাওয়ার সুযোগ হয়। তো আমি সেখানে দুইটি গান গেয়েছিলাম, তার মধ্যে বেদ বিধির পর অন্যতম লালন গীতি। জি, লালন গীতি। তিনি আমার গান শেষ হওয়ার পর এক পর্যায়ে স্টেজে উঠে আসেন। উঠে এসে তিনি আর কি বলে যে, আমি ভাবছিলাম প্রথমে যে তিনি ঘোষণা দিবেন যে এসকেএস স্কুলের শিক্ষার্থীদের গান তার কাছে খুবই বেশি পছন্দ হয়েছে। কিন্তু তিনি মাইকটি হাতে নিয়ে আমাকে কাছে টেনে সবার সামনে ঘোষণা দিলেন যে তিনি আমাকে শুভ সংঘের যে একটা সম্মাননা থাকে কালের কণ্ঠ, তিনি সেটি আমাকে দিবেন। আমি প্রথমে জিনিসটা ভাবতেই পারিনি যে আসলে এরকম কিছু একটা হতে পারে সামান্য এইটুকু জায়গা থেকে। তো এখন আপাতত সঙ্গীত জীবনে আমার এটাই সবচেয়ে বড় পাওয়া আপাতত। না, এই যে একজন গুণী মানুষ, হ্যাঁ, যার বইমেলাতে যার অটোগ্রাফ নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে লাইন দিয়ে থাকে, তুমি তাকে তোমার শিক্ষা প্রতিষ্ঠান সেখানে অনুষ্ঠানে এসে তোমার গান শুনে যে মুগ্ধ হয়েছে, জি, তোমাকে সম্মানিত করেছে, এটি তো তোমার জীবনে একটি বড় পাওয়া। অনেক অনেক অনেক। এটা তোমার জীবনের, তোমার ডায়েরিতে, লেখনীতে অর্জনের একটি অংশ। এটা লেখা থাকবে, আমি জীবনে এটা ভুলতে পারবো না। তাই না? জি। আচ্ছা শামস, তুমি কিন্তু হারমোনিয়াম নিয়ে বসেছো সামনে, আমাদের সামনে। আমাদের দর্শক শ্রোতারা কিন্তু দেখছে যে শামস, আগে আমি সঙ্গীত শিল্পী হিসেবে পরিচয় দিয়েছি। তো আমার মনে হয় শুরুতে যদি গান শুনি, গান শোনার পরে আবার তোমার সাথে আমি আলোচনায় চলে যাব। যদি গান শুনতে যে এখন কোন গানটি শোনাবে তুমি? তো আমি এখন ফকির লালন শাহী লালন গীতি একটি পরিবেশন করব।
আমি শুনেছি তুমি খুব লালন গীতি খুব ভালো গাও, মানে ফোক গানের প্রতি জি। তোমার একটা আলাদা দুর্বলতা আছে। হ্যাঁ। এবং আমি শুনেছি এবং তোমার গান শুনেছি, তো লালনের প্রতি তুমি বেশি আকৃষ্ট হলে কি হবে? আসলে মানে লালন ফকির লালন সাঁই তিনি মানে বাংলার যে লোকগীতি এটার একটা বিরাট একটা জায়গা ধরে তার গান রয়েছে। তাছাড়া মানে মানুষের এটা থাকে না পছন্দের একটা মানে বিষয়, আমার ওইভাবে আর কি ভালো লাগে আর কি লালন গীতি করতে। তো ঠিক আছে শামস, আমরা তাহলে ওই গানটি আগে শুনি। জি। জি। তারে ধরতে পারলে মোহন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। হাট কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, হাট কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তাহারু পরে সদর কোঠা, তাহারু পরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। কপালের ফের নহিলে কি আর, পাখিটির এমন ব্যবহার, কপালের ফের নইলে কি আর, পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোনখানে পালায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন
খাঁচা পড়বে খসে ফকির লালন, কেঁদে কয় কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। অসাধারণ, খুবই সুন্দর। তোমার গান আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এতক্ষণ। নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতারাও খুব মনোযোগ দিয়ে শুনেছে, তাদেরও ভালো লেগেছে। শামস, এই যে তুমি হারমোনিয়ামে গান করছো, জি হারমোনিয়ামের প্রতি তোমার একটা বেশ দক্ষতা আমি দেখছি। জি তুমি মূলত কি ধরনের হারমোনিয়াম বেশি পাবো? এটা তো চেঞ্জার দেখছি। জি তুমি বাসায় কি নর্মাল হারমোনিয়ামে প্র্যাকটিস করো? জি জি নরমাল হারমোনিয়ামে প্র্যাকটিস করি। নর্মাল, কিন্তু আচ্ছা, নর্মাল হারমোনিয়াম আর চেঞ্জার হারমোনিয়ামের মধ্যে কি পার্থক্য আছে তোমার? নর্মাল হারমোনিয়ামে হয় কি, নর্মাল হারমোনিয়ামের যে বাঁশিগুলো হয় সিঙ্গেল, যেমন আমি যদি এখানে চেঞ্জার হারমোনিয়ামে একটা রিড প্রেস করি তার নিচে আরেকটা রিড প্রেস হচ্ছে, সেটা হচ্ছে নর্মাল হারমোনিয়ামে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি নর্মাল হারমোনিয়ামের সাউন্ডের তুলনায় এই চেঞ্জার হারমোনিয়াম সাউন্ডটা শুনতে একটু বেশি সুন্দর লাগে। চেঞ্জার হারমোনিয়াম এখনো কিনো নাই বাড়িতে? জি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় ভবিষ্যতে তো অবশ্যই কিনবে তাড়াতাড়ি। হ্যাঁ। তাহলে যেহেতু তোমার এটা ফেভারিট আমি দেখছি, তাহলে এই হারমোনিয়াম তোমার সাথে খুব ভালো, তুমি বেশ দক্ষতার সহিত বাজাতে পারো এবং তোমাকে খুব ফেভার করে। জি ঠিক কি না? জি। না, এটা খুব ভালো লাগলো। অবশ্যই তোমার দোয়া থাকলো। এখন শামস, তুমি এই যে সঙ্গীত জগতে আসলে, সঙ্গীত জগতে কিভাবে আসলে তুমি? আচ্ছা, সঙ্গীত জগতে অনেক স্টুডেন্ট আছে, কিন্তু তুমি গান শিখলে, সুর কোথায় পেলে? আসলে গান আমি মানে এমনি ছোটবেলা থেকেই করতাম, কিন্তু এই যে এইভাবে হারমোনিয়াম নিয়ে হয়নি। ছোটবেলায় কি করতাম, ওই যে টিভি দেখতাম, টিভির মধ্যে যে বিভিন্ন কলকাতার যে বাংলা সিনেমাগুলো হইতো ওগুলোর গান আর কি শুনতাম, শুনে নিজে নিজে আর কি মানে গানগুলো গাওয়ার চেষ্টা করতাম। তারপরে মজার কাহিনী আছে, আমি যখন গান মানে গানের লিরিক্সগুলো ভুলে যেতাম, ছোট মানুষ আমি অত ভালোভাবে আর কি উচ্চারণ করতে এখনো তো পারতাম তুমি ছোট, কত ছোট তো? যাই হোক, আরো ছোট, তখন 4 বছর বয়স আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তখন কি হইতো, আমার নানুমনির কাছে থাকতাম, তো আমি বলতাম এরপরের লাইনটা কি, এখন তো নানুমনি বিপদে পড়ে যাইতো, আমি রাগারাগি করতাম এরপরের লাইন কি, এরপরের লাইন কি। তো আমার বাসায় একটা বাটন ফোন ছিল সেই সময়, ওই বাটন ফোনের মধ্যে সব গানগুলো ডাউনলোড করা ছিল। তখন নানুমনি কি করতো, ওই বাটন ফোন দিয়ে গানগুলো শুনতো, তারপরে আমি যেখানে থামছি তারপরের লাইনটা আমাকে শুনে বলতো। বাহ বাহ বাহ। এইভাবে। আর নানুমনি কি গান করতেন? না, আমার নানুমনি গান করতেন না, তবে তিনি গান শুনতে পছন্দ করেন। আচ্ছা, তোমাদের পরিবারে তোমার দাদু বা তোমার দাদি বা তোমার মা বাবা কেউ গান করতো? আমার বাবা গান করতো, আমার দাদি গান করতো। আর তোমার বাবা গান করতো না? জি। আচ্ছা দাঁড়াও, এটা তো আমাদের কখনো বলেনি। জি। আর তাছাড়া এমনি এইভাবে মানে প্রফেশনালি আসা হয় গাইবান্ধায়। যখন আমি আসি তখন আমার মা বাবা আর কি ঠিক করে যে আমাকে মানে এমনি বেশিরভাগ সময় তো বাসায় মানে বসে থাকতাম, তো মা বাবা ঠিক করে যে একটু ক্রিয়েটিভ কাজ মানে করুক, তো আমাকে শিল্পকলায় যে ভর্তি করে দেওয়া হয়। তখন আমি ক্লাস 1-এ পড়ি, অনেক ছোট। আচ্ছা আচ্ছা। তো সেখানে মানে গাইবান্ধা শিল্পকলায়, তো ওখান থেকে আর কি আমার গানের মানে এইভাবে সঙ্গীত অঙ্গনে আসার আর কি শুরু হয়। দারুণ ইতিহাস তোমার। জি। তোমার সঙ্গীতে হাতেখড়ি হয় কার কাছে? সঙ্গীতে আমার হাতে খড়ি হয় শিল্পকলায়। আমি শিল্পকলায় যেহেতু প্রথম, শিল্পকলায় স্বপন চৌধুরী স্যার, তার হাতে আমার হাতে খড়ি। এবং সেই সময় শিল্পকলায় যে নিয়মটা হতো যে সপ্তাহে 3 দিন করে ক্লাস হতো, 3 দিন 3 জন টিচারের কাছে। তো এভাবে বলতে গেলে প্রথম হাতে খড়িটা আমার স্বপন স্যারের কাছে। তাছাড়া সেই সময় আমি জাফরিন ম্যাম, জাহিদ স্যার, তাদের কাছেও আর কি সেই সময় শিক্ষা গ্রহণ করেছিলাম। তবে হারমোনিয়াম ধরা, হারমোনিয়াম বাজানো এটা আমাকে স্বপন স্যারই শেখায়। তারপরে শিল্পকলায় আমি তো 4 বছরের কোর্স কমপ্লিট করছি। তারপরে আমাদের স্কুলে একটা টিচার মানে পলাশ স্যার, পলাশ চন্দ্র মোদক, তার কাছে আমি আর কি অনেকগুলো গান শিখেছি। তার কাছে অনেক দীর্ঘ সময় পর্যন্ত আমি ছিলাম, গান শিখেছি। তারপরে আর কি মানে আমি উদীচিতে মানে উদীচির সাথে যুক্ত হই। তারপরে এখন
এটা 2020-21 ওইরকম, আচ্ছা আচ্ছা, মানে করোনার যে ভাইরাসের হ্যাঁ, ঠিক সেই সময়। পরে, হ্যাঁ তারপরে আমি উদীচীতে আর কি উদীচীর সাথে সংযুক্ত হলাম, সেখানে চুনি স্যারের কাছে মানে গান শিখতাম, হ্যাঁ, এখনো শিখি, এখনো আমি সেখানে রয়েছি। ইসলাম ভাই জি, এবং এখন বাংলাদেশের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। এখন বর্তমানে আমি বাসায় গান শিখি, বাসায় আমার মানে জাহিদ স্যার আসে, জাহিদ স্যার আমাকে গান শেখায়, আর রণজিৎ স্যার আসে। রণজিৎ স্যার বলতে গেলে তার সাথে আমার একটা খুব মধুর সম্পর্ক, মানে বন্ধুর সম্পর্ক। কিভাবে হলো? আসলে তিনি একই সাথে আমারও শিক্ষক এবং আমার বাবারও শিক্ষক ছিলেন। আচ্ছা, তার মানে আমার দাদু এক প্রকার বলতে তোমার গেলে। বাবার কি সঙ্গীতের শিক্ষক ছিল না লেখাপড়ার শিক্ষক ছিল? মানে সেই সময় আর কি অত ভালোভাবে আমার জানা নেই, তবে আমার মতে তিনি সেই সময় মানে লক্ষ্মীপুর স্কুলে গান শিখাইতেন। হ্যাঁ। বাবা সেই সময় হয়তো ছিল, আমার মানে ফুলফিল ভাবে জানা নেই, এটা আমার ধারণা আর কি। তোমার ওই রণজিৎ স্যার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। জি আমার সাথে খুবই, উনি একজন লেখকও বটে, জি উনি কবিতা লেখে, প্রবন্ধ লেখে, উনি একজন খুব সৃজনশীল মানুষ এবং খুব ভালো ভালো গান গায়। আরো যদি বলো যে তোমার সব গানই গায় সে, রবীন্দ্রসঙ্গীত বলো, আধুনিক গান বলো, তারপরে প্রতিবাদী গান, বিপ্লবী গান, আর কি গান বলবো এটাকে, জীবনমুখী গান, জীবনমুখী গান, তারপর লোকগীতি, হ্যাঁ সবই গায়। সবই গায় উনি। আমি তার খুব একজন বড় ভক্ত। জি তো শামস, আরেকটা গান এখন শুনি, তারপরে আবার হ্যাঁ কথায় চলে যাই। জি। তাহলে কথা বলতে বলতে আবার আমাদের সময় চলে গেলে দেখা গেলো গান মিস হয়ে যাবে। মানে আমার কথা মানে কিন্তু আবার আমার দর্শক শ্রোতাদের কথা, বুঝতে পেরেছো তো? আর তোমার অনেক অর্জন আছে, আমি সেগুলো যাব। তোমার অনেক প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করেছো, অনেক তোমার অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার তৈরি করেছো এই বয়সেই। জি আমি সেটা আসছি, তার আগে আরেকটি গান, কোন গানটি গাইবে এখন? এখন আমি গাইবো মানে একটি, দাঁড়ান, আমি যে এতটুকু আশা যে একটা ছায়াছবি ছিল না, তার একটি জনপ্রিয় একটি গান আমি পরিবেশন করব। তুমি কি দেখেছো কবু? জি 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 ওরে, এটা তো আমার খুব প্রিয় গান, আমরাও গাইতাম ছোটবেলায়, এই ছবিটা আমরা দেখেছি। জি, আমার হয়তো ওইভাবে দেখা হয়নি, তবে আমি হ্যাঁ। গানটি শুনেছি। এটা আমাদের সময় গান, তোমারও এখন এটা। তো এই গানটি যে তুমি তোমাদের জেনারেশনে তুমি সিলেক্ট করেছো, গানটি শিখেছো, জি এই জন্য কি বলবো যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জি। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ দুঃখের
দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু? খুবই সুন্দর, অসাধারণ। শামস, জি। তুমি কিন্তু আজকে একটা রেকর্ড করলে আজকে আমার অনুষ্ঠানে, বলো তো কি রেকর্ড করলে? আমি এই যাবৎ যত অতিথি নিয়ে এসেছি, জি। তুমি সর্বকনিষ্ঠ একজন অতিথি আজকে। এবং তুমি কিন্তু শিশু শিল্পী আর নাও, তুমি এখন শিল্পী হয়ে গেছো। কারণ তোমার যে পারদর্শিতা, তোমার যে মুন্সিয়ানা, আমি কেন আমার মনে হয় যে আমাদের দর্শক শ্রোতারা নিঃসন্দেহে তোমার এই দক্ষতা দেখে তোমাকে বাহবা দিচ্ছে, আমি নিশ্চিত। আচ্ছা, এই যে তুমি এসকে স্কুল অ্যান্ড কলেজে যে পড়ছো ক্লাস 8-এ, জি। তোমার বন্ধুরা তোমাকে কিভাবে উইশ করে তুমি যে গান গাও? আসলে বন্ধুরা সবসময় আমাকে সাপোর্টই করে, তবে বন্ধুরা একটু মানে ইয়ার্কি মস্করা করে বলে যে তুই কি গান করিস, তোর গান হয় না, মানে এইভাবে। কিন্তু ওরা আসলেই মানে খুবই সাপোর্ট করে। বিভিন্ন অনুষ্ঠানে যখন স্কুলে আমি গান করি, ওরাই সবচেয়ে বেশি আর কি এক্সাইটেড থাকে, আমার চেয়ে বেশি ওরা এক্সাইটেড থাকে যে তাই না? শামসের গান শুনবো। আচ্ছা আচ্ছা। আর তোমার স্যাররা জানে কি আজকে তুমি আজকে এসেছো? জি। বলেছো? জি, আমি বলেছি। তোমার প্রিন্সিপাল স্যার তো জানে? প্রিন্সিপাল স্যার হয়তো জানেন না। জানে না। তোমার ভাইস প্রিন্সিপাল ম্যাম? তিনিও জানেন না। হ্যাঁ, বলতে হতো। এই যে আজকে উনি কিন্তু খুশি হতো। এরপরে যদি হয় না, বলবা। হ্যাঁ, অবশ্যই অথবা যদি অবশ্যই। আমাদের থেকে যাবে এটা লাইভ, তুমি বলিও যে ম্যাম আমি বলা ভুলে গেছি, দেখেন জি। আমার আছে, বলিও কিন্তু। জি। আচ্ছা, তো তুমি তো উদিচিত গান শিখেছো। জি। উদিচিত কতদিন এখনো আছো? জি, এখন আমি উদিজির সাথে রয়েছি। উদিচিত মূলত তুমি আর কি কি গান শেখো ওখানে? মানে তুমি তো অনেক ধরনের গানই করো, ফোক, তারপরে আর কি রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ। আধুনিক গান, হ্যাঁ, সবই করো। সবই করি। এই যে তোমার বহুমাত্রিকতার একটা আমি দেখছি যে কি দিক, এত সাইড কিভাবে এত তাড়াতাড়ি ক্যাপচার করলে তুমি? আসলে এটা আমি কি তোমার উদ্যম নাকি তোমার সঙ্গীত শিক্ষকরা তোমাকে নিয়ে এসছে এদিকে? আসলে একা একা কিছু করা সম্ভব হয় না। আসলে টিচারদের অবদান টিচারদের রয়েছে, অবদান আছে। মা বাবার অবদান তো রয়েছেই। হ্যাঁ, এটা কিন্তু তোমার একটি আলাদা বাড়তি একটা মাত্রা, যে তুমি কিন্তু ফোক করতে পারো, লালন এটা আছেই, জি। তুমি আধুনিক গান করো, তুমি রবীন্দ্রসঙ্গীত করো। হ্যাঁ। এই যে এখন একটু গান যে গাইলা, খুব চমৎকার গান গাইলে তুমি। জি। আচ্ছা, তুমি কতগুলি স্টেজ প্রোগ্রাম করেছো? আসলে এইভাবে তো আর কি কেউ গুনে রাখে না স্টেজ তারপরও প্রোগ্রাম। কাছাকাছি যদি বলো, প্রায় 20-25 ওরকম 20-25টা হবে। হবে। দারুণ, তার দারুণ। তার চেয়েও বেশি হতে পারে আর কি। কোথায় কোথায় করেছো যেমন? আসলে স্টেজ প্রোগ্রাম বলতে আমি উদিচির অনুষ্ঠানে করেছি, তারপরে উদিচিত তো অনেক অনুষ্ঠান হয়, হয়, তার বিভিন্ন দিবসে হয়। তার মধ্যে কয়েকটা করা হয়েছে। কয়েকটা তারপরে করেছো। গানাসাস, গাইবান্ধা, গানা শেষে করেছো? হ্যাঁ। তারপরে শিল্পকলায় করেছি, এবং সবচেয়ে বেশি করা হয়েছে আমার আমার নিজের স্কুলে। নিজের স্কুলে, এসকেসি স্কুল অ্যান্ড কলেজে, হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন দিবসে বা অনুষ্ঠানে, বিভিন্ন বার্ষিক দিবসে, ক্রীড়া প্রতিযোগিতা, এই ধরনের অনুষ্ঠানগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্কুলে তোমাদের ছাত্ররা তো তোমাকে, তুমি যে গান গাও, তোমাকে তারা কি আদর করে না যে এই শামস জি। গান গাইবে কিনা, কি গান গাইবে? হ্যাঁ হ্যাঁ, স্যার বিভিন্ন সময় যদি ক্লাস, তার সেদিন সেশন যদি শেষ হয়ে যায় বা কেউ যদি ক্যাজুয়ালে আসে, তাহলে সবার প্রথমে আমাকে দাঁড় করাবে, বলে যে শামস আজকে একটা গান শোনাও, মানে এরকম আর কি। তো যাই হোক, তুমি কিন্তু আমাদের গাবেন্দার ভবিষ্যৎ, একজন বড় উজ্জ্বল ভবিষ্যৎ। তো আমাদের রেডিও সারাবেলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও তোমার প্রতি দোয়া থাকবে যে তুমি লেখাপড়া তো অবশ্যই, লেখাপড়া তো কোনো ঘাটতি দেওয়া যাবে না। অবশ্যই। লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চাটা তুমি বন্ধ করবে না। না, আমি ঠিক তো? আসলে কখনোই করব না। আচ্ছা, তোমার অর্জন, অনেক অর্জন আছে আমি জানি। আসলে অর্জন বলতে কি, আমার মনে হয় আমার জীবনে যে অর্জন, আমি হয়তো স্কুলের বিভিন্ন করিডোর দিয়ে হাঁটে গেলে বা সব টিচার আমাকে চেনে যে এই ছেলে শামসে গান করে, আবার সবাই চেনে, বড় ভাইয়েরা, তারপরে মানে ছোট ভাইয়েরা বলে যে শামস ভাইয়া বা শামস তুমি তো ভালো গান করো। আসলে এই যে মানুষ, আমি একটা যে পরিচিতি পাইছি, এইটাই আমার মনে হয় যেটা আমার কাছে সবচেয়ে বড় অর্জন। তুমি তো গায়ক মানুষ, পরিচিতি তো হবেই, গায়কের গান তো সবাই শুনবেই। জি। হ্যাঁ, এই যে অর্জন আমি যেটা বলেছিলাম যে তোমার যদি বলি প্রতিযোগিতা, তুমি তো অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। জি। কম্পিটিশনে আর কি, ধরো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ধরনের কতগুলো কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করেছো? তাও হবে শতাধিক। শতাধিক হবে? জি। ওয়াও। কি কি তোমার প্লেস পেয়েছো, কখন কখন কি কি? আসলে ওইভাবে তো আমি হয় না। তোমার আম্মুকে বলেছি যে ভাবি ওর কিছু কিছু ক্রেস্ট বা দুইটা সার্টিফিকেট নিয়ে আসবেন, জি।
আমি নিচে রেখেছি, আমি কিন্তু একটু একটু পরে উঠাবো। তোমার আম্মু কিন্তু পেছনে বসে আছে আজকে অনুষ্ঠানে। আর আমাদের এই অনুষ্ঠানের একটা নিয়ম আছে, তার কাছের যারা আসে সঙ্গে আমি পেছনে লাইভের লাইভ তাদেরকে আমরা দেখাই। আচ্ছা, ভালো, এটা সচক্ষে, আলাদা অভিজ্ঞতা একটা। প্রত্যক্ষভাবে। হ্যাঁ, তো তোমার আমি কিছু নিয়ে এসছি, আমি একটু পরে তুলবো। জি। তার আগে শুনতে যাচ্ছি যে তুমি কতগুলি কম্পিটিশনে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়েছে আর কি? আমার যদি এখন সনদপত্রের কথা বলেন তাহলে আমার 71টা মানে 71 72 এরকম সনদ আছে আমার কাছে। এই বয়সে এতগুলো? জি 71 72টা? হ্যাঁ হ্যাঁ। ওয়াও। তারপরে এই তোমার ক্রেস্ট বা অন্য কিছু? ক্রেসটা আমার কাছে 15-17টা এরকম আছে। আমি তো দেখছি তুমি এসএসসি পাস করার পর থেকে তোমার তো ঘর ক্রেস্ট দিয়ে ভরে যাবে দেখতেছি। তোমার একটা আলাদা করতে হবে, কি বলবো এটাকে, আমার বুকশেলফ আছে, ওই বুকশেলফে আমার পুরস্কারের বই দিয়ে আর কি রাখা আছে আচ্ছা ওখানে। আচ্ছা। তো তোমার আমি একটু যদি একটু তুমি আমাকে তোমার পাশে কি কোনটা আগে দেখাবে বলো? আসলে আমি আমি একটা তুলতে চাই। এটা দেখি, এটা তোমার কি? এটা আসলে আমাকে এটা ওডিসি তোমার থেকে হচ্ছে সম্মাননা উদীচী দিয়েছে। গাইবান্ধা জেলা সংসদের ভাই বোনেরা। আচ্ছা, এটা 13 কার্তিক। এটা হচ্ছে যে কই উপলক্ষে জাতীয় শিশু পুরস্কার 2021 হ্যাঁ, ভাবসঙ্গীত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ক গ্রুপ তৃতীয় স্থান। বাহ বাহ বাহ। জি তুমি তো একদম ছোট্ট, আরো ছোট ছেলে, তোমার চেনাই যাচ্ছে না। দেখো আমি দর্শকদেরকে একটু দেখে দিই নাকি? জি জি, সমস্যা আচ্ছা, নেই। এটি রাখো। এরপর তুমি আমাকে কোনটা দেখাবে এখন? আসলে এই এই যে আমি তোমার তো অনেক আছে, দুই একটা দেখা। বিভাগীয় পর্যায়ে যে পুরস্কার নিয়ে এসেছিলাম সেটার জন্য আমাকে স্কুল থেকেও আর কি সম্মান। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী 2022, এম শামিনী এস এর সামস, গুড। এটাও তোমার এসকেজি সুলার কোর্স থেকে তোমাকে সম্মানিত জি। করেছে, গুড। এটা রাখো। আর কি আছে দেখি একটু, আমাকে দাও। তোমার তো অনেক আছে। জাতীয় শিক্ষা সপ্তাহ 2023, জি এখানে আছে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় লোকসঙ্গীত গ্রুপ ক। জি এখানে তুমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলে তখন, জি। তুমি প্রথম স্থান অধিকার করেছো। জি। দারুণ দারুণ দারুণ, খুবই খুবই ভালো লাগলো। তারপর আর কি আছে? রয়েছে তোমার অনেক আছে, যদি যে কটা এনেছো আর কি। হ্যাঁ, আচ্ছা, মেডেল গুলো আছে। মেডেল গুলো আছে। ওয়াও, তোমার মেডেল গুলো তো সেই দেখছি আমি। আমি একটু বের করি। জি জি, সমস্যা নেই। সর্বনাশ, একটা মেডেল কতটি আছে তুমি? সরি সরি, আমি উঠাচ্ছি। মেডেলের সংখ্যা আসলে কম, মেডেল খুব কম দেওয়া হয়। মেডেল কম দেওয়া হয়? জি। দুটি, তিনটা। এই তো বিভিন্ন ধরনের এই মেডেলগুলো দেখে মনে হচ্ছে কি জানো, মানে খেলাধুলার। না না, খুবই অত্যাধুনিক। হ্যাঁ, বিশ্বকাপ ক্রিকেটে যখন ক্রিকেটাররা বিভিন্ন মেডেল গলায় দিচ্ছে, জি, জি। খুব উন্নত মানের। এবং এগুলো তোমার স্মৃতি, জি। এগুলো তোমার খুবই স্মৃতি। থাক, নিচে রাখো, পরে গুছিয়ে রাখা যাবে। তারপরে নিচে রেখে দাও, এই বক্সটা রেখে দাও। এটা তোমার হচ্ছে যে জাতীয় শিক্ষা সপ্তাহ 2023-এ লোকসঙ্গীত। জি লোকসঙ্গীতে তুমি কোন প্লেস পেয়েছিলে? আচ্ছা, এখানে লেখা নেই মনে হয় নাকি? এখানে প্রথম স্থান। ও, প্রথম স্থান, প্রথম স্থান, রাইট। জি। ও ফাইন। এতে দর্শক দেখে দেখি। এটা রাখো। তারপরে এই যে এটি রয়েছে, এটি কি রয়েছে? শিল্পকলা একাডেমি আচ্ছা, থেকে। শিল্পকলা থেকে। তুমি তো সব সেক্টরে কভার করেছো। তুমি উদীচী থেকে নিয়েছো, স্কুল থেকে নিয়েছো, শিল্পকলা থেকে নিয়েছো। জি। জাতীয় পর্যায়ে তুমি বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে গিয়েছিলে? না, আমি বিভাগীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে বন্ধ গিয়েছো। গিয়েছিলাম। ভাষার গান, বাহ। ভাষার গান আমাদের জি অবশ্যই জানতে হবে। তো ঠিক আছে স্যামস, অনেকগুলো দেখলাম। গান তো তোমরা দুটো শুনেছি। জি। এই যে তোমার এতগুলি, তোমার কতটি সার্টিফিকেট পেয়েছো বললা? আমি বললাম যে 71টি। 71টা সার্টিফিকেট। হ্যাঁ, এরকম ক্রেস্ট কতগুলো আছে? আমি তো কয়েকটি দর্শক শ্রোতার সামনে তুলে ধরলাম। ওই যে 17টার মতো হবে আর কি। 17টার মধ্যে হবে। জি। বাহ, সুন্দর। আমরা কি আরেকটি গান শুনবো? তোমার যেহেতু সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতিটাই বেশি জি। আমি হাইলাইটস করেছি হলো আমাদের দর্শকদের কাছে। আরেকটা গান যদি শুনি, আমাদের কিন্তু সময় একদম শেষের দিকে। জি। হ্যাঁ, কোন কোন গানটি গাইবে এখন? এখন আমি শাহ আব্দুল করিমের একটি গান। ও ফাইন, আমার প্রিয় গান। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাই
যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাড়াপড়শি বাদি আমার, বাদি কালো নদী, পাড়াপড়শি বাদি আমার, বাদি কালো নদী, মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী, দিবানিশি কাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কারে কি বলিব আমি, নিজে অপরাধী, কারে কি বলিব আমি, নিজে অপরাধী, কেঁদে কেঁদে চোখের জলে, কেঁদে কেঁদে চোখের জলে, বহাইলাম নদীরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাগল আব্দুল করিম বলে, হলো কি ব্যাধি, পাগল আব্দুল করিম বলে, হলো কি ব্যাধি, তুমি বিনে ভুবনে, তুমি বিনে ভুবনে, কে আছে ঔষধীর বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধির বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে
যদি। আমি মুগ্ধ শামস, অসাধারণ। কি বলবো, তুমি যে গান যখন গাও, যে ঘরানার গান, সেই ঢং তোমার শতভাগ চলে আসে। যদি বলি ফোকের ঢং, এই যে দরদ, মানে গান শোনার পর যে হৃদয় থেকে যে দরদ দিয়ে, জি আবার তুমি যখন ওই যে এতটুকু আসে ছবির গানটি গাইলে, সেই আধুনিক গানের ঢং তুমি গিয়েছো। আমি কি বলবো যে আমি মুগ্ধ, আমিও কেন, আমার দর্শক সাথে আরো মুগ্ধ। আচ্ছা, তোমার সাথে আমার যে কয়েকটি প্রশ্ন এখনো হয়নি, সময় শেষের দিকে। তুমি রেডিও চাইল্ড ক্লাবে এখনো আছো, ছিলে? মানে ছিলাম, এখন যে পড়াশোনার চাপে আর কি আসা হয় না ঠিক আচ্ছা, মতো। দ্বিতীয় হচ্ছে যে তুমি রংপুর ভেতরে শিশু শিল্পী হিসেবে এখনো লিস্টেড আছো, তালিকাভুক্ত আছো। জি। সেখানে তুমি কোন কোন গানে তালিকাভুক্ত আছো? আমি প্রথমে যখন আমি অডিশন দিই তখন আমি দেশ গানে আর কি তালিকাভুক্ত হয়েছি, এবং এই 2024 সালে এসে আমি একই সাথে লালন এবং লোকগীতিতে সেখানে তালিকাভুক্ত হয়েছি। বাহ বাহ বাহ। এখন এখন তারপরে তারপরে কি এই তিনটাই ও আর কি। তিনটাই তুমি তালিকাভুক্ত তিনটাই হয়েছো। জি। তাহলে তোমার দেশ গান, লোক এবং লালন গান। লালন, আচ্ছা আচ্ছা, বাহ। আর তুমি তোমার খেলাধুলার প্রতিও তুমি আকৃষ্ট আছো। জি। তুমি সেখানে তোমার কোনো অর্জন আছে? আসলে কি কি খেলো? আমি ক্রিকেট এবং ফুটবল দুটাই খেলি। আমার সাধারণত এই স্কুলে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয়, এই কিছুদিন আগে টুর্নামেন্ট হয়ে গেল, ক্রিকেট টুর্নামেন্ট, সেখানেও আর কি অংশগ্রহণ করেছিলাম। মানে এইভাবে আর কি খেলাধুলা করা হয় আর কি। বাহ বাহ বাহ। তোমার আরেকটি পরিচয় আছে, আমি শুনেছি, তুমি বলবে কিনা জানি না, তুমি শিশু সাংবাদিক হিসেবেও কাজ করেছো। কোথায় করেছো? জি, মানে গাইবান্ধায় হয়েছিল কিছুদিন আগে, hello.bdnews24.com এর একটা মানে কর্মশালা হয়েছিল, সেখানে আমি অংশগ্রহণ করি। এবং তারপরে আমি একটি আর কি, কোথাও নিউজ ছাপা হয়েছিল? জি, ওখানে ওদের ওয়েবসাইটে ছাপা হয়েছিল, আমার একটা বাহ, ভিডিও বাহ, বাহ। ডকুমেন্টারি ছাপানো হয়েছিল। তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? না, আমার YouTube তাহলে channel- আমি তোমার বাবাকে বলবো যে শামসের জন্য একটা ইউটিউব চ্যানেল করলে পরে, অথবা এই জিনিস গানগুলি তোমার এই যে আজকে যে প্রোগ্রামটা, এটা হয়তো ওখানে ডাউনলোড করে রেখে দেবে। এটা আমার যে ওটা স্মৃতি থেকে গেল যে আমি জি। শামসের একটা অনুষ্ঠানে আমিও ছিলাম, ভালো লেগেছে, লাইভ শুনেছি। জি। তো শামস, একেবারে আমরা শেষে দেখে এসেছি, সময় একেবারে জি। কম। তুমি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবে? কিছু বলে শেষ করো, তারপরে আমি শেষ করবো, বিদায় নিব। জি, আজকের অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগলো এবং সময় কাটাতে পারলাম মিলু আঙ্কেলের সাথে, এবং মানে মোট মিলে আমি গান পরিবেশন করলাম। আজকের এই সময়টুকু আমার খুবই ভালো কাটলো, এটাই বলতে চাই। খুবই ভালো লাগলো অনুষ্ঠানটিতে এসে। শামস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শামসের সাথে অনুষ্ঠান করতে পেরে আমিও নিজেও খুব ধন্য হয়েছি। দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা ভালো দেখেছেন, খুব ভালো লেগেছে। শামসের গান শুনে যে আমি মুগ্ধ, আর কি বলবো। শামসের জন্য আমি যেমন দোয়া করছি, দর্শক শ্রোতা আপনারাও দোয়া করবেন। শামস আমাদের গাইবান্ধার গর্ব, আরও অনেক বড় শিল্পী হবে, আমাদের গাইবান্ধার মুখ উজ্জ্বল করবে জাতীয় পর্যায়ে, এটি আমার চাওয়া। আমরা অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের রেডিও সারাবেলার সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা।